নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। এসআইআর এর বিরোধিতায় এবার পথে নামছে তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় মিছিল থেকে শুরু করে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কাজের চাপ সহ্য করতে না পেরে ফের মৃত্যু বিএলওর। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন রিঙ্কু তরফদার। কাজের চাপে নদিয়ায় ফের বিএলওর মৃত্যু। রাজ্যের একের পর এক এই ঘটনায় কড়া ভাষায় এবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26কে নজরে রেখেই বছর শেষের আগেই বাংলার প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ডিসেম্বর থেকেই বঙ্গ সফরে মোদী অমিত শাহ। 22শে নভেম্বর থেকে পার্পল রুটে সপ্তাহে 6 দিন পাওয়া যাবে মেট্রো পরিষেবা। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই রুটে চলবে মেট্রো। শহর পরিচ্ছন্ন রাখতে নতুন সিদ্ধান্ত কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কোনো পার্কিং জোনে রাখা যাবে না গাড়ি। শনিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বিধাননগরের নিউ টাউনে। বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কা মারে বাইক আরোহী সহ একাধিক সাধারণ মানুষজনকে। ওই গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বিধাননগরের নিউ টাউনে। বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ি ধাক্কা মারে বাইক আরোহী সহ একাধিক সাধারণ মানুষকে। ওই গাড়িটি ডিভাইডারেও ধাক্কা মারে। ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটকও করেছে। ঘটনাটি ঘটে শনিবার সকালে নিউ টাউনের ইকো পার্ক 4 নম্বর গেটের সামনে। স্থানীয়রা জানিয়েছেন ওই গাড়িটি বিশ্ববাংলা গেটের দিক থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছিল। প্রবল গতিতে ওই গাড়িটি চালানো হচ্ছিল বলেই অভিযোগ। প্রথমে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মারে। তারপরও গাড়িটি থামানো যায়নি। ওই ডিভাইডার টপকে পাশের অ্যাপ্রোচ রোডে চলে আসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। অদূরে বাসস্টপে কয়েকজন সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন। প্রথমে ওই গাড়িটি একটি বাইককে ধাক্কা মারে। সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী। এরপর এক মহিলা সহ আরও 6 জনকে ধাক্কা মারে ওই গাড়িটি। আশপাশ থেকে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ী থেকে স্থানীয়রা। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়। ওই গাড়ির চালকও জখম হয়েছেন। তিনি গাড়ি থেকে নেমে এক জায়গায় ফুটপাতে বসে থাকেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ওই চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালক ও ঘাতক গাড়িটিকে আটকও করা হয়েছে। ওই গাড়িতে চালক একাই ছিলেন বলে সূত্রের খবর। গাড়িটি কি অনেক গতিতে চালানোর জন্য একসময় নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি, নাকি গাড়িটি ব্রেক ফেল করেছিল, সেই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। সকালে এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। হাই নিউজ নেটওয়ার্ক। জোকা মাঝেরহাট মেট্রো করিডোর খুলে যাওয়ার পর থেকে নিত্যযাত্রীদের একটাই দাবি ছিল, সপ্তাহান্তে বিশেষ করে শনিবারও পরিষেবা চালু করা হোক। শেষ পর্যন্ত সেই দাবি পূরণ হলো। 22শে নভেম্বর থেকে পার্পেল রুটে সপ্তাহে 6 দিন পাওয়া যাবে মেট্রো পরিষেবা। অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত এই রুটে চলবে মেট্রো। জোকা মাঝেরহাট মেট্রো করিডোর খুলে যাওয়ার পর থেকেই নিত্যযাত্রীদের একটাই দাবি ছিল, সপ্তাহান্তে বিশেষ করে শনিবারও পরিষেবা চালু করা হোক। শেষ পর্যন্ত সেই নিয়ে দাবি পূরণ হলো। আগামী 22শে নভেম্বর থেকে পার্পেল রুটে সপ্তাহে 6 দিন মেট্রো পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত এই রুটে ট্রেন চলবে। এতদিন শনিবার ও রবিবার পরিষেবা বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকুরিজীবী ও চিকিৎসকরা প্রয়োজনে শহরমুখী বহু মানুষের চরম সমস্যার সৃষ্টি হতো। সেই অসুবিধা কাটাতেই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রুটে আরও যাত্রী টানতে এবং নতুন মেট্রো ব্যবস্থাকে জনপ্রিয় করতে পরিষেবা দিনে বাড়ানোর সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। যাত্রীরা এখন থেকে জোকা, ঠাকুরপুকুর, শাহাপুর, শহীদ ক্ষুদিরাম স্টেশন হয়ে মাঝেরহাট পর্যন্ত নির্বিচ্ছিন্ন পরিষেবা পাবেন। এখানেই শেষ নয়, যাত্রী সুরক্ষা বড় সড় প্রযুক্তি বিপ্লবের পথে হাঁটছে কলকাতা মেট্রো। জানা গিয়েছে খুব শীঘ্রই মেট্রো স্টেশনগুলিতে এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করা হবে। যাত্রী চলাচল, প্ল্যাটফর্মে ভিড়, সন্দেহজনক বস্তু বা আচরণ সবকিছু নজরে রাখতে অত্যাধুনিক ক্যামেরা এবং এআই অ্যালগরিদম একযোগে কাজ করবে। কিন্তু প্রশ্ন হলো, এতে কিভাবে উন্নতি হবে? প্ল্যাটফর্মের ধার সংলগ্ন বিপজ্জনক পরিস্থিতির আগেই শনাক্ত করা যাবে। হাতে ধরা বা ফেলে রাখা সন্দেহজনক ব্যাগ চিহ্নিত করবে এআই। ঝগড়া, বিশৃঙ্খলা বা ধাক্কাধাক্কির মতো ঘটনা তৎক্ষণাৎ সতর্ক বার্তা পৌঁছে যাবে কন্ট্রোল রুমে।
ভিড় বাড়লে স্টেশন কর্মীদের সিস্টেম থেকে সরাসরি নির্দেশ পাঠানো হবে। রেল দফতরের এক আধিকারিকের কথায় বিশেষ আধুনিক মেট্রোর মতোই কলকাতাকেও সুরক্ষা দিতে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হচ্ছে। যাত্রী নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধই মূল লক্ষ্য। ইতিমধ্যেই পার্ক স্ট্রিট ও কবি সুভাষ স্টেশনে পাইলট প্রকল্প হিসেবে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরো উত্তর দক্ষিণ করিডোর, ইস্ট ওয়েস্ট মেট্রো এবং পার্পল লাইন 3 রুটেই এই এআই নজরদারি চালু হবে। জোকা মাঝেরহাট রুটে পরিষেবা বাড়ানো এবং এআই নিরাপত্তা ব্যবস্থার খবর পেয়ে নিত্যযাত্রীদের মুখে হাসি। জোকা স্টেশনে দেখা গেল উচ্ছ্বাস। শনিবারও মেট্রো চললে কাজের প্রয়োজনে যাওয়া আসা সুবিধা হবে। সপ্তাহান্তে আর দুর্ভোগের দিন থাকবে না, বললেন এক নিত্যযাত্রী। এক কলেজ ছাত্রীর মন্তব্য, মেট্রোতে নিরাপত্তা সবসময় গুরুত্বপূর্ণ। এআই নজরদারিকে সে স্বাগতও জানিয়েছে। বিশেষ করে মেয়েদের জন্য তো এটি খুবই গুরুত্বপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। 20 সাল বাদ বিহারের স্বরাষ্ট্র দফতর হাতছাড়া হল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। স্বরাষ্ট্র দফতর বরাবর প্রবীণ এই জেডিইউ নেতার হাতেই থেকেছে। শুক্রবার সন্ধ্যায় বিহার মন্ত্রিসভায় মন্ত্রীদের দফতর বন্টন করা হয়। সেখানে দেখা যাচ্ছে বিহারের স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পাচ্ছেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী। 20 সাল বাদ বিহারের স্বরাষ্ট্র দফতর হাতছাড়া হল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। মাঝের কয়েক মাস বাদ দিলে 2005 সাল থেকে একটানা বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে রয়েছেন নীতিশই। কিন্তু প্রবীণ এই জেইউডি নেতা যে জোটেই থাকুক না কেন, স্বরাষ্ট্র দফতর বারবারই তার হাতেই থেকেছে। শুক্রবার সন্ধ্যায় বিহার মন্ত্রিসভায় মন্ত্রীদের দফতর বন্টন হয়। সেখানে দেখা যাচ্ছে বিহারের স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পাচ্ছেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাতে অবশ্য একাধিক দফতর থাকছে। তিনি সামলাবেন সাধারণ প্রশাসন, মন্ত্রিসভা, সচিবালয় এবং নজরদারি দফতরের দায়িত্ব। এর পাশাপাশি কোনো দফতরের মন্ত্রীবিহীন থাকলে তার দায়িত্বও সামলাবেন নীতিশ। আরজেডির আমলে জঙ্গলরাজ হটিয়ে বিহারে আইন শৃঙ্খলার পরিস্থিতি সুস্থির করার কৃতিত্ব দাবি করেন নীতিশ। 2 দশক পরেও নীতিশের ভোটে জেতার অন্যতম হাতিয়ার এই সুশাসন বাবু ভাবমূর্তি। কিন্তু খাতায় কলমে মন্ত্রিসভার প্রধান সদস্য হলেও নীতিশের হাতে সেই স্বরাষ্ট্র দফতর আর থাকছে না। বিভিন্ন সংবাদ সূত্রে আগে থেকেই জানা গিয়েছে যে বিহারের শাসক জোট এনডিএর বৃহত্তম শরিক বিজেপি স্বরাষ্ট্র দফতরের রাশ নিজেদের হাতে রাখতে চাইছে। এই দফতর নিয়ে নীতিশের দল জেইউডির সঙ্গে তাদের দর কষাকষি চলছে বলে শোনা গিয়েছিল। শেষমেশ বিহারের স্বরাষ্ট্র দফতর নিজেদের হাতেই রাখল বিজেপি। বিহারের আরও এক উপমুখ্যমন্ত্রী বিজেপির বিজয় কুমার সিনহা পেয়েছেন স্বরাজ ও ভূমি সংস্কার, খনি ও ভূতত্ত্ব দফতরের দায়িত্ব। বিজেপির মঙ্গল পাণ্ডে জোড়া দায়িত্ব সামলাবেন। স্বাস্থ্যের পাশাপাশি আইন দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। প্রাক্তন আরজেডির নেতা অধুনা বিজেপি বিধায়ক রামকৃপাল যাদবকে কৃষি মন্ত্রী করা হয়েছে। আর এক বিজেপি বিধায়ক দিলীপ জয়সওয়াল পাচ্ছেন বাণিজ্য দফতরের দায়িত্ব। স্বরাষ্ট্র দফতর হারলেও অর্থ দফতর নীতিশের হাতেই থাকছে। বিহারের নতুন অর্থমন্ত্রী জেইউডির বিধায়ক বিজেন্দ্র প্রসাদ যাদব। তাছাড়া শক্তি, পরিকল্পনা ও উন্নয়ন, খাদ্য এবং ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব পাচ্ছেন তিনি। নীতিশ ঘনিষ্ঠ জেইউডির বিধায়ক বিজয় চৌধুরীর আবাসন, জলসম্পদ এবং পরিষদীয় দফতরের দায়িত্ব সামলাবেন। গ্রামোন্নয়ন এবং পূর্ত দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে জেইউডির শ্রেয়ান কুমারকে। গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব পাচ্ছেন জেইউডির অশোক চৌধুরী। কমনওয়েলথ গেমস সোনাজয়ী শুটার তথা জামুইয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রেয়সী সিনহা গত বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিগ্বিজয় সিংহের কন্যা শ্রেয়সী বিহারের ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্ব পাচ্ছেন। এনডিএ শরিক দল আরএলএম এর তরফে উপেন্দ্র কুশওয়াহারের পুত্র দীপক প্রকাশ পঞ্চায়েতি রাজ দফতরের দায়িত্ব পাচ্ছেন। আরেক শরিক দল হামের তরফে জিতন রাম মাঝির পুত্র সন্তোষ সুমন ক্ষুদ্র জলসম্পদ দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। হিন্দুরা না থাকলে পৃথিবীর অস্তিত্বও থাকবে না, মন্তব্য মোহন ভগবতের। মণিপুরে গিয়ে এক জমায়েতে বক্তব্য রাখছিলেন তিনি, আর সেখানেই এমন কথা বলতে শোনা গেল তাকে। হিন্দুরা না থাকলে পৃথিবীর অস্তিত্বও থাকবে না, এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত। মণিপুরে গিয়ে এক জমায়েতে বক্তব্য রাখছিলেন তিনি, সেখানেই এমন বলতে শোনা গেল তাকে। এদিন মোহন বলেন, পৃথিবীর প্রতিটি জাতি নানা ধরনের পরিস্থিতি দেখেছে। গ্রিস, মিশর, রোমের মতো বহু সভ্যতা
পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের সভ্যতার মধ্যে এমন কিছু আছে যার বলে আমরা এখনো টিকে আছি। ভারতবর্ষ এক অমর সভ্যতার নাম। আমরা আমাদের সমাজে এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছি যার মাধ্যমে হিন্দুরা সর্বদাই এখানে থাকবে। হিন্দুরা যদি অস্তিত্ব হারিয়ে ফেলে তবে পৃথিবীও অস্তিত্বহীন হয়ে যাবে। প্রসঙ্গত গত 20 নভেম্বর মণিপুরে এসেছেন মোহন ভগবত। 2023 সালের মে মাসে শুরু হওয়া মেতেই কুকি সংঘর্ষে এ যাবৎ 260 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। কিছুদিন আগেই দীর্ঘ বিতর্কের পর মণিপুরে পা রাখেন মোদি। চূড়াচাঁদপুরের জনসভায় উপস্থিত হয়ে হিংসা ভুলে শান্তির আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবার সেখানে গিয়েছেন আরএসএস প্রধান। 3 দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তার। এই সফরে রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি উদ্যোগপতি ও বিভিন্ন উপজাতি গোষ্ঠীর নেতাদের সঙ্গেও দেখা করেছেন তিনি। বিজেপির রাজনীতির পিছনে মূল মতাদর্শগত সংস্থা আরএসএস। সংঘপ্রধান শেষবার 2022 সালে মণিপুরে সফরে আসেন। মণিপুরের বিভিন্ন গোষ্ঠীর অভিযোগ, রাজ্যের 2 বছর ব্যাপী সংঘর্ষের পিছনে হাত রয়েছে আরএসএসের। মূলত মেতেইরা এই অভিযোগ তোলেন। অন্যদিকে সরকারের সঙ্গে আলোচনা করে জাতীয় সড়ক খুলে দেয় কুকিরা। এই অবস্থায় বিশেষজ্ঞদের মত, এই সফর রাজনৈতিক ও সামাজিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। দিনে 10 থেকে 11টি সিগারেট খাওয়ার সমান দূষণ দিল্লিতে। বন্ধ স্কুলের বাইরের খেলাধুলা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ করল দিল্লি সরকার। দূষণ ও দিল্লি সমার্থক হয়ে উঠেছে। প্রতি বছর দীপাবলির পর থেকেই দূষণের চাদরে ঢেকে যায় রাজধানী। এবারও তার ব্যতিক্রম হয়নি। দিওয়ালির পর অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনও দূষণের মাত্রা বিপজ্জনক স্তরেই রয়েছে। এই অবস্থায় এবার রাজধানীর সমস্ত স্কুলে বাহ্যিক কার্যকলাপ বন্ধ করে দেওয়া হল। একদিন আগে সুপ্রিম কোর্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছিল নভেম্বর ও ডিসেম্বরে দিল্লিতে কোনো স্কুলে যেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা অন্য কোনো ধরনের বাহ্যিক কার্যকলাপ না হয়। এবার সেই নির্দেশ মেনেই পদক্ষেপ করল দিল্লি সরকার। নির্দেশিকায় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লি এনসিআর এর কোনো স্কুলেই কোনো ধরনের স্পোর্টস জাতীয় অনুষ্ঠান আয়োজিত না হয়। এই সপ্তাহে দিল্লির বাতাসের মান বিপজ্জনক স্তরে নেমে গিয়েছে, যা খুবই খারাপ এবং গুরুতরর মধ্যে ঘোরাফেরা করছে। শুক্রবার দিল্লিতে গড় একিউআই ছিল 373, যা দিনে প্রায় 10 থেকে 11টি সিগারেট খাওয়ার সমান। প্রসঙ্গত দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ক্লাউড সিডিং এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতো। অথচ ইতিমধ্যেই 3টি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় 1.07 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং লাফিয়ে বাড়ছে দূষণ। রবিবারও দিল্লির বাতাসের গুণগত মান ছিল ভীষণ খারাপ পর্যায়ের। দমবন্ধ অবস্থা দিল্লিবাসীর। আর এই পরিবেশেই বাড়ছে অসুস্থতাও, বাড়ছে উদ্বেগও। কিছুদিন আগেই দূষণ নিয়ে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখান দিল্লিবাসীদের একাংশ। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। পুলিশের অভিযোগ, অনুমতি না থাকা সত্ত্বেও তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। 20 বাতাস থেকে রক্ষে নেই রাজধানীর। ইতিমধ্যেই রাজধানীর সমস্ত স্কুলে বাহ্যিক কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আরও কঠোর বিধিনিষেধ কার্যকর হতে চলেছে দিল্লিতে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দূষণ নিয়ন্ত্রণে গ্রেটেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের নিয়ম সংশোধন করেছে। দূষণ থেকে মুক্তি নেই দিল্লির। প্রতি বছর দীপাবলির পর থেকেই দূষণের চাদরে ঢাকে রাজধানী। এবারও তার ব্যতিক্রম হয়নি। দূষণের মাত্রা এখনও বিপজ্জনক স্তরে রয়েছে। এই অবস্থায় আরও কঠোর বিধিনিষেধ কার্যকর হতে চলেছে দিল্লিতে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের নিয়ম সংশোধন করেছে, যাতে করে আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। রাজধানী দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণের জন্য 4 স্তরীয় পরিকল্পনা রয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের। একেই বলে গ্রেটেড রেসপন্স অ্যাকশন প্ল্যান। দিল্লিতে বাতাসের গুণমান খারাপ হলে জিআরএপি 1 চালু করা হয়। এই সময় রাস্তায় মাঝে মধ্যে জল ছেটানো হয়। খোলা জায়গায় বজ্র পোড়ানো নিষিদ্ধ করা হয়। দূষণের মাত্রা অনুযায়ী ধাপে ধাপে জিআরপি 1, 2, 3 সংখ্যায় বাড়ে। সেই মতো পদক্ষেপও করা হয়।
বর্তমানে দিল্লিতে দূষণের মাত্রা সর্বোচ্চ 401 AQI। রাজধানীতে লাগু রয়েছে জিআরপি 3। যদিও পরিস্থিতি বিচার করে জিআরপি 3 এই জিআরপি 4 বিধিনিষেধ জারির কথা ভাবছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। সিএকিউএম জানিয়েছে, দিল্লি ও এনসিআরের রাজ্য সরকারগুলো সিদ্ধান্ত নিতে হবে সরকারি, পৌরসভা ও বেসরকারি দপ্তরের 50% কর্মী অফিসে উপস্থিত থাকবে কিনা, বাকিদের বাড়ি থেকে কাজের অনুমতি দেওয়া হবে কিনা। কেন্দ্রীয় সরকারও তাদের কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের বিষয় আলাদা সিদ্ধান্ত নিতে পারে। সিএকিউএম নির্দেশ দিয়েছে, এনসিআরের সংশ্লিষ্ট সব সংস্থাকে সংশোধিত জিআরএপির নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে। প্রসঙ্গত, দীপাবলির পর থেকে বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ক্লাউড সিডিং এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতো। অথচ ইতিমধ্যেই 3টি ব্যর্থ ট্রায়াল বাবদ 1.07 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং লাফিয়ে বাড়ছে দূষণ। গত রবিবার দিল্লির বাতাসের গুণগত মান ছিল ভীষণ খারাপ পর্যায়ে, দমবন্ধ হওয়ার অবস্থা ছিল। আর এই পরিবেশে বাড়ছে অসুস্থতাও, বাড়ছে উদ্বেগও। কিছুদিন আগে দূষণ নিয়ে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখান দিল্লিবাসীদের একাংশ। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হয়। পুলিশের অভিযোগ, অনুমতি না থাকা সত্ত্বেও তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন মিশন নিয়ে আবারও পর্দায় ফিরছে মিতিন। কোয়েল মল্লিক আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন, মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। শুক্রবার অপেক্ষার অবসান ঘটিয়ে মিতিন একটি খুনের সন্ধানে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন কোয়েল মল্লিক। নতুন মিশন নিয়ে আবারও পর্দায় ফিরছে মিতিন। কোয়েল মল্লিক আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন, মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যার জন্য কড়া হোমওয়ার্কও করতে হয়েছিল কোয়েলকে। জিমে ঘাম ঝরানোর পাশাপাশি সঠিক ডায়েট মেনে চলতে হয়েছিল অভিনেত্রীকে। এমনকি গত বছর মার্চ মাসে নেপালগঞ্জে অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেজের তত্ত্বাবধানে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় ডান হাতে গুরুতর চোট পান কোয়েল মল্লিক। যাবতীয় কঠোর পরিশ্রমের ফল দেখার জন্য মুখিয়েছিলেন মিতিন অনুরাগীরা। শুক্রবার অপেক্ষার অবসান ঘটিয়ে মিতিন একটি খুনির সন্ধানে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন কোয়েল মল্লিক। অরিন্দম শীল পরিচালিত সিনেমায় এবারও রণংদেহী অবতারে তুখর অ্যাকশন দৃশ্যে ধরা দিতে চলেছেন কোয়েল। টিজারে তার প্রমাণ মিলল। মারপিটের মারপ্যাচে আর রগরগের সংলাপে রীতিমতো পুরুষতান্ত্রিক গোয়েন্দা মহলকে চ্যালেঞ্জের মুখে ফেললেন মিতিন। টিজারের এক দৃশ্যে মহিলা গোয়েন্দার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় কোয়েল মল্লিককে বলতে শোনা যায়, যে দাড়ি কামায় সেও রাধে। প্রখর বুদ্ধিদীপ্ত, বেপরোয়া, তীক্ষ্ণ, সেন দৃষ্টি সম্পন্ন ঘরোয়া মহিলা, যিনি অন্যায়ের প্রতিবাদ করতে মোটেই পিছপা হন না। পুরুষদের মতোই সমানভাবে গল্পের খলনায়কদের আছাড় মারতেও ছাড়েন না। সুচিত্রা ভট্টাচার্যের মহিলা গোয়েন্দা উপন্যাসের চরিত্র প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়ের খোলসের বাইরে গিয়েও অরিন্দমের মিতিন মাসিকে অনন্য রূপ তুলে ধরেছেন কোয়েল মল্লিক, যিনি আজকের সম্পূর্ণা স্বয়ংসিদ্ধা, যার ইঙ্গিত মিলল টিজারে। একথা অনস্বীকার্য যে বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় ফেলুদা, ব্যোমকেশদের ভিড়ে মিতিন মাসি ইতিমধ্যে দর্শক মহলের প্রশংসা কুড়িয়েছে। 2019 সালে প্রজ্ঞা পারমিতা মুখার্জি চরিত্রটিকে রূপলী পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক অরিন্দম শীল। 2023 সালে মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি জঙ্গলে মিতিন মাসি। এবার আসছে তৃতীয় সিনেমা মিতিন একটি খুনির সন্ধানে। পয়লা ঝলকে নজর কাড়লেন কোয়েল মল্লিক। একটা খুনের তদন্ত করতে গিয়ে পেঁয়াজের খোলসের মতো একাধিক অপরাধের জট ছাড়াবে মিতিন এই ছবিতে। কোয়েল মল্লিক ছাড়াও ছবিতে অভিনয় করছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনুসয়া মজুমদার, দুলাল লাহিড়ী সহ টলিউডের এক ঝাঁক মুখ। মিতিন একটি খুনির সন্ধানে মুক্তি পাচ্ছে চলতি বছরের বড়দিনে। হাই নিউজ নেটওয়ার্ক। নায়ক হিসেবে পর ফ্লপ, এবার পরিচালনার হাত পাকাচ্ছেন সালমান। দাবাং 4 দিয়েই হাতে খড়ি।
দাবাং পরিচালক অনুভব কাশ্যপের লাগাতার আক্রমণের মাঝে জোর গুঞ্জন বলি পাড়ায়। বছর খানেক ধরেই মন্দা কেরিয়ার সালমান খানের, যদিও তাতে ভাইজানের স্টারডমে বিন্দুমাত্র ভাটা পড়েনি। এমনকি সুপারস্টারের ঝুলিতেও একাধিক সিনেমার কাজ। তবে অভিনেতা হিসেবে বক্স অফিসে সেভাবে নম্বর তুলতে পারছেন না তিনি। এবার গুঞ্জন ফিল্মি কেরিয়ারের মোড় ঘোরাতে পরিচালনায় হাতেখড়ি করতে চলেছেন সালমান খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে খুব শীঘ্রই দাবাং ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি আসার কথা জানিয়েছেন আরবাজ খান। ইতিমধ্যেই নাকি চিত্রনাট্যের খসড়া প্রস্তুত, বেশ কিছু কাজও এগিয়েছে। তবে পরিচালকের আসনে কাকে দেখা যাবে সেটা খোলসা করেননি আরবাজ। এবার বিটাউনে কানাঘুষো দাবাং 4 দিয়েই নাকি পরিচালক হিসেবেই নাম লেখাতে চলেছেন সালমান খান। এর আগে দাবাং পরিচালক অনুভব কাশ্যপের সঙ্গে মনোমালিন্যের জেরে পরবর্তী 2 ফ্র্যাঞ্চাইজির পরিচালনার ভার পড়তেছিল যথাক্রমে আরবাজ খান এবং প্রভু দেবার উপর। তবে বলি মহলে কানপাত্রে শোনা যায় সালমানই নাকি নেপথ্যের চাবিকাঠি ঘোরাতেন সেটে। এমন বিস্ফোরক অভিযোগ অবশ্য অনুভব কাশ্যপও তুলেছিলেন বলিউড সুপারস্টারের বিরুদ্ধে। এবার কি তবে আনুষ্ঠানিকভাবে পরিচালকের আসনে বসতে চলেছেন সালমান খান? তেমনটাই গুঞ্জন। বলিউড মাধ্যম সূত্রে খবর, নির্মাতারা এখনই সবটা খোলসা করতে নারাজ। তবে কাজ এগোচ্ছে নীরবে। নতুন বছর অর্থাৎ 2026 সালে শুরু হবে দাবাং 4-এর শুটিং। প্রসঙ্গত সম্প্রতি 15 বছর পূর্তি হয়েছে দাবাংয়ের। তবে উদযাপনের পরিবর্তে খান পরিবারের উদ্দেশ্যে লাগাতার কাদা ছোড়া শুরু করেছেন অনুভব কাশ্যপ। তার দাবি, সালমান আরবাজ 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নয়। এমনকি ভাইজানকে গুন্ডা অপরাধী বলেও কটাক্ষ করেছেন পরিচালক। এমন পরিস্থিতিতে কানাঘুষো এবার পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন সালমান খান। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।